2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200-এর অধিক আসনে জিতিয়ে আনা হয়েছিল। এটি ছিল ডিজিএফআই, সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল, ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের মাস্টার প্ল্যানের অংশ। ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে। জামাতের এই এনসিপির ছেলেরাই পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এই নির্বাচন বাতিল করাতে বাধ্য করবে ইউনূসকে। কারচুপি নির্বাচন চলবে না। অর্থাৎ বিএনপি ভেবেছিলেন যে কোনো রকম একটু পার পেয়ে যাই, বেঁচে গেছি। না, তখন কি হবে জানেন? কারচুপি নির্বাচনের বিরুদ্ধে বিপ্লব হবে, বিপ্লবের ডাক দেওয়া হবে। পুরো ঢাকা অচল, যমুনা ঘেরাও। এখানে ভারতের হিট লিস্টে জামাত। আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কাউকে টার্গেট করা, কাউকে ধ্বংস করা, কাউকে মেরে ফেলা। সাধারণত এই সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। অবশেষে আনুষ্ঠানিকভাবে কঠিন প্রতিবাদ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচনকে কেন্দ্র করে, মনোনয়নপত্র যাচাই বাছাইকে কেন্দ্র করে প্রশাসনের যে পক্ষপাত, বিএনপির প্রতি তাদের সুস্পষ্ট পক্ষপাত প্রমাণিত হয়েছে। এটা ভালো হয়েছে যে বেশ আগেভাগেই এই বিএনপির দালালেরা, ইসকনের দালালেরা, কুড়িগ্রামের ডিসিরা, অমুক তমুক, এরা ধরা খেয়েছে। এখন এদেরকে শায়েস্তা করতে সুবিধা হবে। তো জামাত স্টার্ট করেছে শায়েস্তা, মুখ খুলেছে। অতএব এর একটা দফারফা হবে। আমি এই আলোচনার ভিতরে যাওয়ার আগে প্রথমে বলে নিই, বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা নিশ্চিত নেই। নির্বাচনে ভয়ানক কারচুপি হতে পারে। কিন্তু এটা জানি যে কারচুপির কোনো নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। দেশে আগুন জ্বলবে, দেশে আরেকটা বিপ্লব হবে। জামাত এনসিপি কে এতগুলো সিটি এমনি এমনি দেয় নাই। জামাতের এই এনসিপির ছেলেরাই পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এই নির্বাচন বাতিল করাতে বাধ্য করবে ইউনূসকে। কারচুপি নির্বাচন চলবে না। অর্থাৎ বিএনপি ভেবেছিলেন যে কোনো রকম একটু পার পেয়ে যাই, বেঁচে গেছি। না, তখন কি হবে জানেন? কারচুপি নির্বাচনের বিরুদ্ধে বিপ্লব হবে, বিপ্লবের ডাক দেওয়া হবে। পুরো ঢাকা অচল, যমুনা ঘেরাও। ইউনূস জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দিয়ে আবার নতুনভাবে তফসিল ঘোষণা করবে। আর যারা কারচুপি করেছে, যে রিটার্নিং অফিসাররা বিএনপি দালালি করছে, যে ওসি, যে এসআই, ওই জুলাই আগস্টে যে ছাঁচা খেয়েছিল না, আমি নিশ্চিত যে ওরা ওইরকম ছাঁচা খাবে। বিএনপি আপনাদের বাঁচাতে পারবে না, আপনি মাই খাবেন সোজা। ইউনূস সরকারও আপনাকে বাঁচাতে যাবে না। এমন বিপ্লব শুরু হবে, এমন আন্দোলন শুরু হবে, আপনি সিভিল ড্রেস বা আপনি ডিসি দাঁড়িয়ে আছে, দাড়ি কেটে পালাবেন অথবা দাড়ি লাগিয়ে পালাবেন, কোনোভাবে পারবেন না। কারণ সেই জুলাই আগস্টে অনেকে ফাঁক করে পালিয়েছে, কারণ আন্দোলনকারী ফাঁক ফকর বুঝতো না। এবার কিন্তু ফাঁক ফকর জানা যায় কে কোন জায়গা থেকে পালাতে পারে, আগে পোলাপন ওই জায়গায় যে অবস্থান নেবে। ভারতে পালাবেন, কোনো সুযোগ নেই। অতএব যারা দালালি করছেন 5 আগস্টের পরেও, তাদের কপালে আমি জাস্ট একটা কথা স্মরণ করিয়ে দিই। সাবেক সিসি রাকিব না কোনটা জুতার মালা পরিয়েছে না, ওই ছবি সকালে উঠে দেখান। আর যেসব রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো যারা বিএনপির দালালি করেছে, তাদের স্ত্রী সন্তানদেরকে বলবো, এক ডিসির স্ত্রী আছে, আমার সাথে কথা হয় মাঝে মাঝে, নাম বলবো না, বরিশাল অঞ্চলের বাড়ি, তাকে বলবো। আবার আরেকজন ডিসি আছে, আমিও তারও নাম বলবো না যেহেতু প্রশাসনের দায়িত্ব পালন করেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি। সে এখন অবশ্য ছাত্র দলের সাবেক সভাপতি, কিন্তু এখন নির্বাচন করে স্বতন্ত্র, কারণ তারেক রহমান নমিনেশন দেয় নাই, তার স্ত্রীও ডিসি। বিএনপি যে নোংরামি করছে তাদের প্রশাসনের দাসদের মাধ্যমে, তাদেরকে বলবো যে আপনার বা ডিসির আত্মীয় স্বজনকে, সিসি রাকিবকে যে জুতার মালা পরিয়েছে না, সকালে একবার, ঘুমাতে যাওয়ার আগে একবার, সকালে ঘর থেকে বের হওয়ার সময় একবার ওই ছবিটা দেখাবেন, আর যখন ঘুমাবে তখন একবার দেখাবেন যে এইটা দেখো, তুমি যদি দালালি করো তাহলে তোমার পরিস্থিতি এই রাকিবের চাইতে ভয়ানক হবে। রাকিবকে তো যা জুতার মালা পরিয়েছে, তোমাকে জুতা খাওয়াই দেবে। আমি এতটুকুই বলতে চাই, কারণ জামাত এনসিপিকে এই জন্য নিয়েছে, উল্টোপাল্টা করলে তার কপালে বিপদ আছে, এবং সেই নির্বাচন বাতিল করে বিপ্লবের পূর্ণতা দেওয়া হবে। এটা পরিস্থিতি বাধ্য করবে। তো জামাত মুখ খুলেছে, বিশেষ করে ব্যারিস্টার মাহবুব সালেহী, কুড়িগ্রামের একজন প্রার্থী, তার ক্ষেত্রে যে অন্যায্য আচরণের কথা আমরা শুনছি, ঠিকভাবে কাগজপত্রই দেখে না, এবং জনগণ স্লোগান দিচ্ছে ইসকনের দালাল এখানে থাকতে পারবে। ইসকনের দালাল আমি খোঁজ দিয়ে দেখেছি, ওই ডিসি, ওই মাল, ওই ইসকনের দালাল। ওইরকম কত ডিসি পোলা মানে জয় বাংলা করে দিয়েছে, থাপড়াই বের করে দিয়েছে। ওইসব নতুন বাংলাদেশে তোরা আমাদের চাকর, তোদের মতো চাকররা আমাদের কথা শুনবি, এই জন্যই তুই ওখানে গেছিস। তুই দালালি করো, কপালে বিপদ আছে। তবে এখানে একটা বিষয় ক্লারিফাই করে নি, যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, ইট ডাজন্ট মিন দ্যাট জামাতের ভুল নাই, আছে। জামাতের যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, 2-1 জনের সাথে হয়তো একটু পক্ষপাত করার চেষ্টা করেছে, তাও
কিছু ত্রুটি বিচ্ছুতি হয়তো ছিল। মূল হচ্ছে জামাতের এক্সপিরিয়েন্সের অভাবে তাদের মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রয়োজনীয় পেপারস রেডি করার ক্ষেত্রে যথেষ্ট উইকনেস ছিল। এটা রিয়ালিটি। এই জায়গা আবার ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। তবে প্রশাসন দালালিটা করছে, বিএনপির প্রার্থীর ভুল ত্রুটি থাকা সত্ত্বেও দেখে না দেখার ভান করে, বৈষম্যমূলক আচরণ করছে। যেখানে বিএনপিকে প্রিভিলেজ দিচ্ছে, জামাতকে প্রিভিলেজ দিচ্ছে না। তবে হ্যাঁ, জামাতকে আটকানোর সুযোগ আছে বলে আটকাচ্ছে, কিন্তু বিএনপিকে তো আটকাচ্ছে না, সমান আচরণ করছে না। এখন আমি জামাতের প্রার্থীদের দুর্বলতা বা ভুল নিয়ে সমালোচনা করি, এর মানে এই না যে প্রশাসন ভালো না। প্রশাসন দালালি করে, পক্ষপাত করে, এটা ঠিক। তাহলে কিভাবে পক্ষপাত করে এটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যে বিএনপির ভুল দেখেও না দেখার ভান করে, আর জামাতের একটু পাইলেই ধরে। এখন আমার জামাতের প্রতি কথা হচ্ছে, আপনার একটু ভুল কেন করবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির ভুল কেন ধরবেন না? এই বিষয়ে জামাত অবশেষে কঠিন প্রতিবাদ করেছে। আসলে এই ডিসি বা রিটার্নিং অফিসার আরো যারা আছেন, এরা বেসিক্যালি তারেক রহমানকে জিতিয়ে দিতে এগুলো ঘটাচ্ছে। কারণ তারা জানে যে চাকরি করেন 2 টাকা বেতনে, ডিসি কয় টাকা বেতন আমি জানি না, আমি একটা কথা বলেছি, এটা যে কোনো কারণে হোক বলেছি, যে তুমি ডিসি বা তুমি যে কয় টাকা বেতন পাও, ওই কয় টাকা আমি জামাত শিবিরকে আনন্দ দিই, তুমি কয় টাকা বেতনে চাকরি করো। এগুলো কোনো যাদের, আমার এক বন্ধু আছে বিসিএস এ জয়েন করেছে, বিসিএস জয়েন করার আগে বেতন পেত প্রায় 2 লাখ, বিসিএস জয়েন করার পর বেতন পেয়ে 33,000। আমি বললাম যে বন্ধু তুই ওখানে বিসিএস এ গেছিস কেন, এটা কোনো জীবনযাত্রা হলো? এত এত কম টাকা দিয়ে চলবি? ও একদম সৎলোক। ও বলছে যে বন্ধু আমার টাকা পয়সা দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আমি ব্যবসা করলে তো হয়তো বা 10-15 লাখ টাকা মাসে ইনকাম হতো, আমি 2 লাখ টাকা চাকরি করতাম, কিন্তু আমি চাই যে আমি সৎ লোক, আমি 1 টাকাও দুর্নীতি করবো না, মানুষ আমার মাধ্যমে বিনা হয়রানিতে সেবা পাক, আমি মানুষের সেবা করতে চাই, এই জন্য বিসিএস জয়েন করেছি। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই ছেলে আমার বন্ধু অত্যন্ত ক্লোজ, যা বলেছে অ্যাবসলিউটলি রাইট। এরকম মানুষের সেবা করার মানসিকতায় বিসিএস এর চাকরি করবে, ডিসিও এগুলো হবে, কিন্তু উন্নত জীবনযাপন করার জন্য না। এইসব চাকরি করে উন্নত জীবনযাপন করা যায় না, সম্মান নিয়ে কোনো রকম বাঁচা যায়। হ্যাঁ, এখন আরো উন্নত জীবনে দেওয়া উচিত কি উচিত না, এটা আলাদা বিষয়, কিন্তু এর জন্য তো আপনি দুর্নীতি করতে পারেন না। এখন এই ডিসি, এই বাটপাররা দেখেছে যে জামাত ক্ষমতা আসলে দুর্নীতি শেষ, এটা তারা জানে। বিএনপি ক্ষমতা আসলে হাসিনা আমলের মতো এই প্রশাসনের যে মহা দুর্নীতি, প্রশাসনকে ইচ্ছা করে সুযোগ দিত যে তুই এটা নেই, এই মেগা প্রজেক্টের মাধ্যমে তুই 100 কোটি টাকা খা। এর কারণে একজন সচিব অমুক তমুক, কারণ এরাই টিকিয়ে রেখেছে হাসিনাকে। এখন এই ডিসি অনেক একটা অংশ, সবাই না, তারা চায় ওই আওয়ামী লীগের আমলে যেরকম ফুলে পেপে বড়লোক হয়েছে, উন্নত জীবনযাপন করেছে, এখন এটা চায়। কিন্তু না, সেই যুগ নাই বাবা, তোমার ডিসি গুলি পোলাপান ছুটেই দেবে, অপেক্ষা করো যদি সব দালালি করতে থাকো। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই কোনো রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ড উদ্বেগ প্রকাশ। জামাত ইসলামী বিবৃতি দিয়েছে, তিনি ব্যক্তি বিবেচনায় ছাড় দিতে পারতেন, অর্থনীতি অবলম্বনে অনেকে ছাড় দিচ্ছেন, উদ্দেশ্যমূলক আচরণ করছেন। মানে এক কথায় জামাতের অভিযোগের সার কথা, যেটা সরাসরি জামাত বলে নাই, যে অনেক রিটার্নিং অফিসার লেভেল প্লেইং ফিল্ড বা সমান আচরণ না করে তারেক রহমানকে, বিএনপিকে জিতিয়ে দিতে তেলবাজি করছে, অনেক আচরণ করছে। কিন্তু এটা হবে না, অতএব এই জন্য সতর্ক করে দিয়েছি। তবে আমরা কিন্তু শুধু দালাল এবং দলবাজ ডিসি বা রিটার্নিং অফিসারদের কথা বলছি, অধিকাংশই এখন সৎ ভালো। 2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200-এর অধিক আসনে জিতিয়ে আনা হয়েছিল, এটি ছিল ডিজিএফআই, সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল, ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের মাস্টার প্ল্যানের অংশ। ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে। তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ঠিক যে কারণে জামাত ইসলামের একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, ঠিক সেই একই কারণে আরেকজন রিটার্নিং কর্মকর্তা বিএনপির একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এই যে স্পষ্ট পক্ষপাতিত্ব, এটি কি শুধু শুধু হয়েছে, এমনি এমনি হয়েছে? এই বিষয়ে আমি আপনাদের সামনে আসবো। তার আগে আর একটা বিষয়ে একটু আলোকপাত করে নেওয়া দরকার সংক্ষেপে, কারণ ইস্যু এত বেশি যে আসলে একই দিনে 2-3টা না বললে শেষ হয় না। গাজীপুরে যে জুলাইকন্যা তাহরিমা, এই মেয়েটাকে আপনারা জানেন যে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ডিবি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা। তো এই বিষয়টি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে হতে যে মেয়েটি এত সহজ সরল, মানুষ যারা বাটপার হয় তাদের চেহারার ভিতরে, তাদের লুকের ভিতরে একটি বাটপারিত্ব ভাব থাকে, কিন্তু এই মেয়েটি এত সহজ সরল এবং তাকে যেখান থেকে গ্রেপ্তার করে আনা হয়, দেখা যাচ্ছে সে 250 টাকা দামের একটি মশারির নিচে একটি 10,000 টাকা দামের ভাড়া বাসায় থাকেন, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তো সেই মেয়ে কারো কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে, তাহলে যে করেছে এর আগেও তাহলে সে চাঁদাবাজি করেছে কিছু কিছু, 50 লাখ না হোক, 10 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000 এরকম চাঁদাবাজি করেছে। তো এরকম চাঁদাবাজি করলে তার ভিতরে তো একটা আভিজাত্যের ভাব আসার কথা, একটা মেকি আভিজাত্য আসার কথা, সেটি কিন্তু নাই, দেখি নাই। পরে কিছু মানুষ, কিছু অনুসন্ধানী মানুষের অত্যন্ত দৃঢ়চেতার কারণে বিষয়টি বেরিয়ে এসেছে। কালবেলার এক সাংবাদিক, তার নাম নাইমুর রহমান দুর্জয়, এই যে কালপ্রিট, এ আগে আমাদের সময়ে চাকরি করতো বসুন্ধরা গ্রুপে। তো বসুন্ধরা গ্রুপে তাকে কুকর্ম করার কারণে, আকাশ কুকাশ করার কারণে তাকে ওখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। পরে তাকে কালবেলায় যখন নিয়োগ দেওয়া হয়, সন্তোষ শর্মাকে কালবেলার সাংবাদিকেরা বলেছিল যে এই ছেলে তো তার কুকীর্তির কথা যখন জানায় যে কিন্তু এই দুনিয়ার নিকৃষ্ট, সন্তোষ শর্মা তখন বলেছিল যে একে নিয়োগ দেওয়ার জন্য প্রচন্ড চাপ আছে। তো তারপরে এই ছেলেকে কালবেলায় নিয়োগ দেওয়া হয়। কালবেলার এখন বর্তমান সম্পাদক কিন্তু একজন বিএনপি নেতা। তো যাই হোক, এই ছেলে কি করেছে, এই সুরভিকে কুপ্রস্তাব দিয়েছে কক্সবাজার নিয়ে যাওয়ার।
তো সে তো জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, সে ঘৃণা ভরে এটি প্রত্যাখ্যান করেছে এবং এটির প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায়। এই তার অপরাধ। এই অপরাধের কারণে এই শয়তানটা সংঘবদ্ধ একদল নাম গাওয়াস্তে সাংবাদিকদের নিয়ে তার বিরুদ্ধে একেবারে সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মেয়েটির চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা করেছে। তো পত্রিকায় বলেছে এটা মামলায় দিয়েছে চুরির মামলা। তাহলে অসঙ্গতি, এই অসঙ্গতি দেখে তখন অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা গিয়ে যখন মামলার নথি ঘেঁটেছে, খোঁজখবর নিয়েছে, তখন আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। একে অতি অবিলম্বে এটাকে গ্রেপ্তার করা হোক এবং জুলাই আন্দোলনের যেখানে যে আছেন আপনারা একে পুলিশকে সহযোগিতা করুন গ্রেপ্তার করতে। এই বিষয়টা প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় আরেকটা বিষয়ে চলে যাচ্ছি যে আপনারা জানেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স সেখান থেকে বহিষ্কার করেছে। বিসিবি অলরেডি আইসিসি কে চিঠি দিয়েছে যে আসন্ন টি-20 বিশ্বকাপ যে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে আয়োজন করছে, তারা নিরাপত্তা দেখিয়ে, নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি কে চিঠি লিখেছে যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের প্লেয়ারদের নিরাপত্তার হুমকি আছে, আমাদের বাংলাদেশের সাথে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় করা হোক, এই দাবি করে একটি চিঠি আইসিসি কে দিয়েছে। হয়তো আইসিসি তার অচিরেই জবাব দেবে। তার মানে ভারতকে কিন্তু একটা থাপ্পড় দেওয়া হলো, কিন্তু এই থাপ্পড়েই থেমে থাকলে হবে না। ভারত 5 আগস্টের আগে শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ করেছে, 5 আগস্টের পরে তারা শেখ হাসিনাকে রেখে দিয়েছে তাদের বৈঠকখানায় এবং তাদের নীতির তিল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আরো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ যে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। এইটি যদি করে তাহলে ওদের ভাত মরে যাবে। ওরা বাংলাদেশের কাছে ফিরে আসলো বলে আরেকটি কাজ করতে হবে। বাংলাদেশে যে 26 লক্ষ ভারতীয় চাকরি করছে, এদের অতি দ্রুত এই চাকরি থেকে এদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে, অতি দ্রুত বহিষ্কার করতে হবে। এবার চলুন আমরা ওই বিষয়ে চলে যাই যে একই বিষয়ে দুজন ডিসি, একজন হচ্ছে কুড়িগ্রামের আর একজন হচ্ছে ফেনীর। কুড়িগ্রামে যিনি ডিসি বর্তমান রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, ইনি জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহীন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। আজ আমি যখন এই ভিডিও করছি 4 জানুয়ারি রবিবার, কারণ দেখানো হলো যে তিনি দ্বৈত নাগরিক। সুতরাং এই বিষয়ে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, একেবারে ফাইনাল কাগজপত্র সাবমিট করতে পারেন নাই, এই জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হলো। এরপরে মাহবুব আলম সালেহীন তিনি কিছু কথা বলতে চাইলেন যে আমি কাগজ দিচ্ছি, আমার কাছে কাগজ আছে, বা আরো কিছু আর্গুমেন্ট যখন করতে গেলেন তিনি তার কথা না শুনেই তিনি অন্দরমহলে চলে গেলেন। তার মানে তাকে এখন মামলার দিকে যেতে হবে। অপরদিকে দেখুন বিএনপির মনোনীত প্রার্থী ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু, তার বিষয়টা আমি একটি এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখুন, মুখে আর কিছু বলবো না। জনাব আব্দুল আওয়াল মিন্টু, পিতা শফিউল্লাহ, বিএনপি। এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। আমাদের এখানে উনি প্রমাণক হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন এমবাসিতে উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন, এবং আমরা যদি সংবিধানের যেটা আছে, যে সংশ্লিষ্ট ধারা, সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। ওনার এফিডেভিটে ওনার যে ডিক্লারেশন যে উনি ত্যাগ করেছেন, এবং এই ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। তো উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন, তাহলে হচ্ছে ওনার এই মনোনয়নপত্র গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করছি। তাহলে এখানে যে কোনো একজন তো বেঠিক, তাই না? যদি ফেনীর ডিসি সঠিক থাকেন তাহলে নিঃসন্দেহে কুড়িগ্রামের ডিসি বেঠিক, আর যদি কুড়িগ্রামের ডিসি সঠিক থাকেন তাহলে ফেনীর ডিসি বেঠিক। এটি কেন হলো আমরা সরকারের কাছে জবাব চাই। অবশ্যই সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে এবং এই দুই ডিসিকেও এর ব্যাখ্যা দিতে হবে। একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম, একই বিষয়ে এটি কখনোই মেনে নেওয়া যায় না। এতে অবশ্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আর এই নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এরা যে নিজেরা কিছু করে নাই, এদের উপরে যে অন্য কেউ আছে তার একটি জলজান্ত প্রমাণ আসুন আমরা দেখি। এই যে দেখুন, তারেক রহমানের সাথে এনএসআই এর প্রধান আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ, তিনি সমস্ত প্রথা ভেঙে বিএনপির কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সাথে একান্তে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অর্থাৎ 4 জানুয়ারিতে তিনি 12টা 15 মিনিটের সময় বিএনপির কার্যালয়ে যান এবং একটা 21 মিনিট পর্যন্ত তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। ইতিপূর্বে এই ধরনের নজির কোনো রাষ্ট্রীয় কোনো বাহিনীর প্রধান এইভাবে একটি দলের প্রধানের সাথে বৈঠক করার নজির নাই। তাহলে এই যে আলামতগুলো, এই আলামতগুলো কিন্তু শুভ আলামত নয়। এইগুলো একটি অন্যরকম বার্তা দিচ্ছে, যে বার্তা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। আলোচনার শুরুতে শিরোনাম নিয়ে কিছু বলা আবশ্যক। এখানে ভারতের হিট লিস্টে জামাত। আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কাউকে টার্গেট করা, কাউকে ধ্বংস করা, কাউকে মেরে ফেলা, সাধারণত এ সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে। কার্যত হিট লিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিট লিস্ট হয়ে যায়।
তো সেই অর্থে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কের যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিট লিস্ট শব্দটি ব্যবহার করেছি। আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে, যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম, অনলাইন পত্রিকা, যেটির নাম ছিল dnews.com, মানে differentnews.com। 2011-12 সনে যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল, এবং অ্যালেক্সাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম 5টি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল। তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম। তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবিস্ট নিয়োগ করেছে, এবং ভারতেও তাদের লবিস্ট নিয়োগ করা হয়েছে। তো এটা যখন ছাপা হলো, একেবারে হই হই রই রই কাণ্ড চারিদিকে। কেউ বিপক্ষে বললেন, কেউ পক্ষে বলতেন। যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে, জামাতের পক্ষে সব কিছু সম্ভব। আবার অন্যদিকে যারা বিপক্ষে, তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল, এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে, অশ্লীল অশ্রাব্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে, ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি 2011-12 সনে, কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত। আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল, পার্লামেন্টে জামাত বিরোধী একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কীভাবে গালাগাল করতো। একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি, জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি, পার্লামেন্টে আমার প্রথম বক্তব্যের মধ্যেই 2009 বা 10 সনের প্রথম দিকে আমি এই ভাষণটা দিয়েছিলাম। কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু, ওটা 2009-10 সনে কেমন ছিল, তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। তো এই ঘটনা পরবর্তীতে যখন 2015 বা 16 সনে জামাতের সঙ্গে ভারতের কী সম্পর্ক, কোন পর্যায়ের সম্পর্ক, সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল। আমি শুধু এতটুকু বললাম। জামাত এই যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি, এহেন চেষ্টা নেই। কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে। আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতে যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে, সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি। আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত। এনিওয়ে, তো এখন যেটা বললাম যে জামাতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে। কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে। আপনি যদি রাজপথে লড়াই করতে চান, সংগ্রাম করতে চান, আন্দোলন করতে চান, তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুরকির মতো আপনি খাওয়াতে পারবেন লোকজনকে। তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে, সাম্রাজ্যবাদী বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি মাঠ গরম করতে পারবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন, বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান, যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। 50-এর দশক থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই পাকিস্তানের জন্য এবং পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়ল। একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধিতা অপরিহার্য হয়ে পড়ল বটে, কিন্তু 1971 সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর মৃত্যু, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা, 1996 থেকে 2001 সনে শেখ হাসিনার ট্রিমেন্ডাস কর্মকাণ্ড, অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি, এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে, এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি, এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে। এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ক্ষমতা দরকার নেই, কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না, থাকতেও পারবো না, যেতেও পারবো না, যা হয় হবে। তো এখন এই যে গত 10 মাসের যে বাস্তবতা, তার আগে আরও 7 মাসের বাস্তবতা, অর্থাৎ আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় 17 মাস হয়ে গেল। এই 17 মাসের যে রাজনীতি, এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কী ভুলগুলো হয়েছিল। বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থ। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নিউজে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।